স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের মর্যাদার অধিকারী গণমাধ্যম, তাই সাংবাদিকদের দায়িত্বশীলতার মাত্রা অন্য পেশার তুলনায় বেশি। এসব নিয়ে আজকে আলোচনা খবর আছে। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, আছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, আছেন সাপ্তাহিকের সম্পাদক জনাব গোলাম মুর্তজা এবং বাংলা ভিশনের বার্তা প্রধান জনাব মোসাফফর ফিরোজ। স্বাগত আপনাদের। জলিল ভাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে মামলা গ্রেপ্তার বাড়ছে, এক্ষেত্রে পুলিশি ব্যবস্থা নিলে এই সমস্যার সমাধান হবে কিনা? পাশাপাশি বিভিন্ন অনলাইন মাধ্যম যেগুলি আছে সেগুলিতে ভুল সংবাদের জন্য আমরা গ্রেপ্তার হতে দেখছি, আইনি শাস্তির মাধ্যমে কাউকে দায়িত্বশীল করা সম্ভব কিনা? আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, সাংবাদিকতা এরকম একটা পেশা, যেই পেশাটা আইন দিয়ে সবসময় নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের সাংবাদিকতা একটা স্লোগান কিন্তু আছে, সেটা হচ্ছে জার্নালিজম ইজ এ প্রফেশন উইথ এ ডিফারেন্স। এখানে দায়িত্বশীলতা বড় একটা জিনিস, এখানে অভিজ্ঞতা মিলিয়ে যদি কাজ না করে, এথিক্সটাকে, জার্নালিজমের যে এথিক্সগুলো আছে সেই এথিক্সগুলোকে যদি ফলো না করে, আইন দিয়ে কখনোই দায়িত্বশীলতা জন্মানো সম্ভব না। কিংবা আইন দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা, আজকে যে আমাদের চ্যানেলগুলো আছে, এই স্বাধীনতাকেও সমুন্নত রাখা যায় না। যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যারা এই মাধ্যমে কাজ করি, সেই মাধ্যমের যারা কাজ করছে তাদের নীতি নৈতিকতা, অর্থাৎ সংবাদপত্র বা গণমাধ্যমের যে এথিক্সগুলো আছে সেই এথিক্সগুলো আমরা ফলো করছি কিনা। এর মধ্যে যেমন ধরেন যে অনেকগুলো আপনার আজকে যেমন অনলাইন আছে, অনেক টেলিভিশন চ্যানেল আছে, অনেক সংবাদপত্র আছে, সেই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা কিন্তু আমাদের সাংবাদিকতার যে কতগুলি এথিক্স আছে আমরা সেগুলো ফলো করছি না। একটা রিপোর্ট করার ক্ষেত্রে যে দায়িত্বশীলতা আছে সেই দায়িত্বশীলতার পরিচয় আমরা দিচ্ছি না। ইদানিংকালে আপনি দেখেন যে অনেকগুলো, আমি যদি আরও আগের কথা বলি, যে গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে যে পত্রিকার যে ল্যাঙ্গুয়েজগুলি আমরা দেখেছি, সেই ল্যাঙ্গুয়েজ একটা পত্রিকার ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটাতে আপনার ছিল প্রভোকিং। একটা শব্দকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করা যায়, একটা বাক্যকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আমি যে কথাটি বলছি সেই কথাটাকে আমি বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি। আমার সাংবাদিক হিসেবে আমি সেই বাক্যটা কিভাবে ব্যবহার করছি, আমি সাংবাদিক হিসেবে একটা রিপোর্টকে কিভাবে উপস্থাপন করছি, এর উপরেও কিন্তু আপনার সাংবাদিকতার নীতি নৈতিকতা, এথিক্স, এগুলোকে সমুন্নত রাখা যায়। আইন দিয়ে আমি মনে করি না যে সাংবাদিকতাকে দায়িত্বশীল করা যায়, কিংবা সমাজের মধ্যে যে সাংবাদিকতার কারণে যে ভুলগুলো হয় সেগুলোকে রোধ করা যায় বলে আমি মনে করি না। মঞ্জু ভাই, আপনি কি মনে করছেন? একই প্রশ্ন। একই বিষয়ে যদি বলি যে এখানে ব্যাপারটা দুরকম, যে এই আলোচনাটা যদি আমরা সাংবাদিকতার ক্ষেত্রে আইনের প্রয়োগ নিয়ে বলি একরকম, আরেকটা যদি আমরা এই অনুষ্ঠানের আগে যে আলোচনা দিয়ে শুরু করছিলাম অনানুষ্ঠানিকভাবে, যে অনলাইন পোর্টালগুলো নিয়ে এখন যে সমস্ত কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে গত 24 ঘন্টা আগে 4 জনকে আটকের, এই বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে বিষয়টি ভিন্ন রকম। দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা আমরা আশা করতে পারি, কিন্তু যে সাংবাদিক না, সাংবাদিকতার নামে যখন নাকি অসত্য, মিথ্যা এবং বাস্তবের সাথে কোনো রকম সম্পর্ক নাই এই ধরনের সংবাদ পরিবেশন করে কোনো ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করে, সমাজকে কলুষিত করে, রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিছু করে, তখন সেই দায় কিন্তু সাংবাদিকদের উপরে আসে। ফলে আমরা যদি দুটাকে একসাথে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু সংকট তৈরি হবে। আমি মনে করি যারা পেশাদার সাংবাদিক, সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছে, সেই ক্ষেত্রে তারা নিশ্চয়ই অন্তত একটা নর্মস, কতগুলো নীতিমালা মেনেই তারা সাংবাদিকতার মধ্যে আসবে। সেই জায়গায় আমি মনে করি জলিল ভাইয়ের সাথে আমি ওই জায়গাতে একমত যে হ্যাঁ, সেখানে দায়িত্বশীল হবে সাংবাদিকরা, তার সাংবাদিকতার মিনিমাম যে নীতিমালা, নৈতিকতাগুলো মেনে নিয়েই তারা সাংবাদিকতা করবে। এর মধ্যে ধরেন বাংলাদেশ কেবল না, পৃথিবীর সর্বত্রই সাংবাদিক চতুর্থ স্তম্ভ আমরা বলি, তৃতীয় 3টি স্তম্ভের সাথে সব জায়গায় টানাপোড়েন চলে। ফলে সেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাবে, কিন্তু সেটা প্রকৃত সাংবাদিকদের ক্ষেত্রে। কিন্তু সাংবাদিকতার নামে অসাংবাদিকরা যা করে তার জন্য আমি মনে করি কখনো কখনো আইনের প্রয়োগ দরকার, নাহলে সাংবাদিকতাকেও রক্ষা করা যায় না, আবার সমাজকেও রক্ষা করা যায় না, ব্যক্তির মর্যাদা রক্ষা করা যায় না, অনেক সময় রাষ্ট্রের অখণ্ডতার ক্ষেত্রেও ক্ষতিকর প্রভাব ফেলে। মুর্তজা ভাই, আপনি কি মনে করছেন? একই প্রশ্ন। একই প্রশ্ন। দেখেন, আমি যদি আইন অমান্য করি, আমি যদি এথিক্স অনুযায়ী কাজ না করি, তাহলে আমি যে পেশার মানুষই হই না কেন, নিজেকে আমি যত গুরুত্বপূর্ণই মনে করি না কেন, আইন অনুযায়ী
আমাকে শাস্তির বা আইনের মুখোমুখি করার অধিকার রাষ্ট্রের আছে, সেই জায়গাটি এই জায়গাটির সহজ বক্তব্য এটি। এর বাইরে আমার কাছে মূল যে বক্তব্যটি, এটি দিয়ে এখন আইন প্রতিষ্ঠা করা যাবে কিনা, সাংবাদিকতাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা যাবে কিনা, যারা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে কাজ করছেন তাদের প্রসঙ্গ। জলিল ভাই যেটি বলেছেন বা মঞ্জু ভাই যেটি বলেছেন একমত যে হ্যাঁ পুরোপুরিভাবে সেটি যাবে না, কিন্তু এই জায়গাটিতে আমার মনে হয় যে সাংবাদিকদের নিজেদের কিছু করণীয় আছে। এটা সরকারকে দায়িত্ব দেওয়া হবে, সরকারের এগেনস্টে যখন যারা থাকবেন সরকারের এগেনস্টে একটি সংবাদ যাবে এবং সরকার যদি সেটিতে রুষ্ট হন তাহলে নানা কারণ দেখিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। সেই ব্যবস্থা নেয়ার যাবতীয় ক্ষমতা রাষ্ট্রের হাতে আছে। তো এরকম একটি জায়গাতে আমাদের দায়িত্ব কি তাহলে, আমাদের নেতৃবৃন্দের দায়িত্ব কি তাহলে, প্রেস ক্লাবের দায়িত্ব কি তাহলে? এখন এই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে এই যে আমরা এখন অনলাইন সাংবাদিকতা নিয়ে কথা বলছি, পোর্টালগুলো নিয়ে কথা বলছি, কিন্তু এটা নিয়ে কথা কেন বলছি? কারণ বর্তমান যুগে ওটার দিকে আমাদের দৃষ্টি অনেক বেশি যাচ্ছে। আমার কম্পিউটারের সামনে প্রতি মুহূর্তে সংবাদ চলে আসছে নানা মাধ্যমে, যে কারণে আমার এটা চোখে পড়ছে। কিন্তু আমাদের এখানে যে এই ধরনের সাংবাদিকতা, এটি কি এই প্রথম? এটা এই প্রথম নয়। আমাদের এখানে যে আন্ডারগ্রাউন্ড পত্রিকা বলে যে একটি ব্যাপার আছে, শব্দ আছে, সেই জায়গাগুলো তো দীর্ঘ বছর ধরে একটা পৃষ্ঠপোষকতা চলছে। এটা সরকারি উদ্যোগে পৃষ্ঠপোষকতা চলছে। এটা অত্যন্ত অনেকে মনে কষ্ট পেতে পারেন। আমাদের এখানে যে সাংবাদিক নেতারা আছেন, আমাদের এখানে যে সাংবাদিক ইউনিয়ন আছেন, আমাদের যে প্রেস ক্লাব আছেন, এই নেতৃবৃন্দ এই আন্ডারগ্রাউন্ড পত্রিকাকে, আপনি যে শব্দটি বললেন বা মঞ্জু ভাই যে শব্দটি বললো অসাংবাদিক, এই অসাংবাদিকের পৃষ্ঠপোষকতা কারা করেছে? আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো কারা টিকিয়ে রেখেছে? সরকারের একটি চালু পত্রিকাতে, একটি প্রথম শ্রেণীর পত্রিকাকে কত বিজ্ঞাপন যায়, আর এই আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলোতে কত বিজ্ঞাপন যায়? এখন আন্ডারগ্রাউন্ড পত্রিকার সাংবাদিকদের আপনি ব্যবহার করছেন ইউনিয়ন বা প্রেস ক্লাবের ভোটার হিসেবে, আপনি তাদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে দিচ্ছেন। অনেক প্রতিষ্ঠিত পত্রিকার, যে পত্রিকার সাংবাদিকদের সুবিধা পাওয়ার কথা, তারা সেটি পেতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়, কিন্তু আন্ডারগ্রাউন্ড পত্রিকার কিন্তু এই কাজটি করতে হয় না। এখন আমার এখানে বক্তব্য যে আমরা একটি নিউজ পোর্টাল বা একজন সম্পাদক বা একজন সাংবাদিকের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হয়, আমি একজন সাংবাদিক হিসেবে কোনো অবস্থাতেই আমি সেটাকে সমর্থন করতে পারি না। আবার একই সঙ্গে লজ্জিত হই যখন এমন সংবাদকে সাংবাদিক সংবাদ হিসেবে উপস্থাপন করে, আমার কাছে যখন প্রশ্ন আসে যে এটা কি সাংবাদিকটা করতে পারে কিনা, তখন আমি লজ্জিত হই, উত্তরটা দিতে পারি না। এই জায়গাটিতে আমাদের নিজেদের কিছু করণীয় আছে, এটি আমার দিকে দৃষ্টি দেওয়া দরকার। এই প্রশ্ন মানে করণীয় জায়গা থেকে আমি শুরু করি। আমার দৃষ্টিতে যে আমি আলোচনা পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছি না, আমার দৃষ্টিতে যে এই বিষয়গুলো যে বিধি ব্যবস্থাগুলো নেওয়া হবে, ধরেন এটা তো আমরা সর্বশেষ জানি বাংলা মেইল নিঃসন্দেহে যে নিউজটা পরিবেশন করেছে তার সমস্ত সাংবাদিকতা নীতি নৈতিকতার দিক থেকে একদম পরিপন্থী কাজ। এটা সাংবাদিক হিসেবে মুর্তজার মতো আমি বলতে চাই, আমিও ব্যক্তিগতভাবে লজ্জিত যে ওই সাংবাদিক আর আমি সাংবাদিক এক না, কিন্তু আমরা এক পাল্লায়, মানে আমাদেরকে এখন হয়তো মাপা হবে যে এই সাংবাদিকরা এই কাজ করে, এর জন্য আমি লজ্জিত। কিন্তু এই বিষয়ে যে বিধি ব্যবস্থাগুলো নেবে, কে নেবে? সরকার এই যে এটা সহ আরো 30-35টা নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে। এই নিউজ পোর্টালগুলো কি সবই কি বাংলা মেইলের মতন, নাকি এর মধ্যে নাকি সরকার বিরোধী আছে? কোনটা সরকার বিরুদ্ধে, কোনটা সরকারের পক্ষে, কোনটা সাংবাদিকতার পক্ষে, কোনটা বিপক্ষে, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণের জন্য একটা স্বতন্ত্র স্বাধীন একটা কমিটি থাকা দরকার, যারা তাৎক্ষণিকভাবে বিচার বিশ্লেষণ করে বিধি ব্যবস্থা যদি নেয় তাহলে সবচেয়ে ভালো হবে। এই কারণে যে তাহলে কারা থাকতে পারেন সেই কমিটিতে? সাংবাদিক, এই যে যাদেরকে বলা হলো যে সাংবাদিক নেতৃবৃন্দ থাকতে পারে, সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট অনেক অভিজ্ঞ লোকরা আছে, তাদেরকে সমন্বয়ে একটা স্বাধীন একটা কমিটি করা যেতে পারে। সেই কমিটি তারা ব্যবস্থা নিতে পারে। নতুবা সরকার যদি নিজের হাতে নেয়, কখনো কখনো দেখা যাবে যে সরকার হয়তো রাইটলি একটা কাজ করছে, আবার অনেক সময় সরকার হয়তো তার নিজের স্বার্থে এটা ব্যবহার করতে পারে। সুতরাং আমি মনে করি যে এই ব্যাপারে অবশ্যই মানে সাংবাদিকরাও আইনের আওতায় আসতে হবে, কিন্তু সেই আইনটা প্রয়োগ যাতে করা হয় একটা স্বাধীন স্বতন্ত্র একটা সংস্থা। দিবু ভাই, আমি পরবর্তী যে প্রসঙ্গে যেতে চাই সেটি আপনার থেকেই শুরু করতে চাই আবার একটু। সেটি হচ্ছে যে শোকাবহ 15 আগস্ট, 21 আগস্ট আপনাদের সামনে। 21 আগস্টে জজ মিয়া যে আমাদের যে অপরাধ অনুসন্ধানী ভুল সাংবাদিকতা সামনে নিয়ে আসছিল, তা থেকে আমরা শিক্ষা নিয়েছি কিনা? কারণ আমার প্রশ্নটা এই মুহূর্তে আসছে এই কারণে যে জঙ্গি হামলা নিয়ে আমরা কথিত গোয়েন্দা তথ্য, ডিবির তথ্য, নানা রকম সূত্রের বরাতে রকমারি খবর আমরা দেখছি, ঘটনার নায়ক হতাও পেয়ে যাচ্ছি বলে আমরা কেউ কোনো সাংবাদিক দাবি করছি। এগুলিকে আপনি কিভাবে দেখেন? এইগুলি তো আসলে সবকিছুই হচ্ছে জল্পনা কল্পনার মধ্য দিয়ে হচ্ছে। কিছু হয়তো সত্য আছে, কিছু অর্ধ সত্য আছে, কিন্তু এই বিষয়ে সবচেয়ে ভালো হয় যে যারা
তদন্তগুলো করছে তারা যাতে মুখটা খোলে এবং তারা যাতে নানান রকম বহু রকম তথ্য যাতে পরিবেশন না করে, কারণ এইগুলিও কিন্তু দেখেন এটাকে কেন্দ্র করে অনেক নিরীহ মানুষও কিন্তু ভিকটিম হতে পারে। আজকে একে সন্দেহ করা হচ্ছে, ওকে সন্দেহ করা হচ্ছে, আর আমাদের এখানে তো আইন আছে, আইনের মানে প্রয়োগের চেয়ে অপপ্রয়োগটা কিন্তু বেশি হয়। সুতরাং এই বিষয়টা কিন্তু মানে খুব স্পর্শকাতর বিষয়। এই সময়টাই কিন্তু বহু মানুষ ভিকটিম হয়ে যেতে পারে। সুতরাং তদন্তগুলো যাতে স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দরভাবে হয় এবং যারা তদন্তকারী কর্তৃপক্ষ তারা যাতে আগ বাড়িয়ে তথ্য না দিয়ে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে নিশ্চিত হয়ে যাতে তথ্য পরিবেশন করে, তাহলে ভ্রান্তির অবকাশ আছে। মুর্তজা ভাই কি মনে করছেন যে মানে আমরা যে আসলে জানিয়ে দিচ্ছি যে উমুক এইভাবে ঘটনাটি ঘটিয়েছেন, সেটি কতটা, এবং সূত্র উল্লেখ করছি না, আমরা বড় বড় পত্রিকাতেও দেখছি, বড় বড় আমার কাছে যদি আমার নিজস্ব অনুসন্ধানে, আমার পত্রিকার নিজস্ব অনুসন্ধানে যদি আমি এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে হ্যাঁ এই ঘটনাটি এইভাবে ঘটেছিল এবং তার সপক্ষে যদি আমার কাছে তথ্য প্রমাণ থাকে, আমি মনে করি যে তাহলে সেই সংবাদটি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সংবাদটি আমি প্রকাশ করতে পারি। এখানে জানিয়ে দেওয়ার যে ব্যাপারটি এসেছে সেই ব্যাপারটির সঙ্গে আমি মোটামুটি একমত নই ওই অংশটির সঙ্গেও, যে আমি ধরেন একটি ছবি পেলাম, কোনো একটি সূত্র থেকে একাধিক ছবি পেলাম বা দুটি ছবি পেলাম, তাহলে আমি সেই ছবিটি প্রকাশ করব নাকি সেই ছবিটি আমি পুলিশকে দিয়ে সহায়তা করব? আমার এখানে অবস্থান হচ্ছে, প্রথমত আমি জানার চেষ্টা করব, নিশ্চিত হওয়ার চেষ্টা করব যে ছবিটার সত্যতা নিশ্চিত কিনা। যদি ছবিটার সত্যতা নিশ্চিত হয় তাহলে আমি যতটুকু তথ্য পাবো বা সেই ছবিটিই প্রকাশ করব, এবং আমি সেখানে সেইভাবে কোনো মন্তব্য করব না যে অমুকের নেতৃত্বে পরিচালিত হয়েছে, অমুক পরিচালনা করেছেন, কারণ এই পর্যন্ত সিদ্ধান্ত নেয়ার মতো তথ্য আমি পেয়েছি এটি আমি মনে করি না। যারা প্রকাশ করেছেন তারা পেয়েছেন, কিন্তু সাংবাদিক হিসেবে আমি মনে করি না যে ওই ছবিটি পুলিশকে দিয়ে দেওয়ার উচিত ছিল। আমি মনে করি ছাপাই উচিত ছিল, আমি হলেও ছাপতামই। মঞ্জু ভাই কি মনে করছেন? এই বিষয়টা আমার কাছে মনে হয় যেটা, যে আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে একটি বিষয় আলোচনা হচ্ছে যে নির্ভরযোগ্য সূত্রে বরাত দেওয়ার সংবাদ নয়। আপনি যেই সংবাদটির কথা ইঙ্গিত করছেন, আমরা কিন্তু গণমাধ্যমগুলো আংশিক সত্য প্রকাশের প্রতিযোগিতায় লিপ্ত। কে আগে খবরটা দিয়ে দিতে পারবো, এই সত্যটা সবসময় পূর্ণ সত্য হয় না। আমরা যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি আমাদের পূর্ণ সত্য বের করার পক্ষে কিন্তু অধিকাংশ নাগরিক। সে জায়গায় আমি যেটা মনে করি, আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে জজমিয়া নাটক থেকে আমরা কিছু শিখেছি কিনা, আমার কাছে মনে হয় না আমরা শিখিনি। জজমিয়া নাটকের মধ্যে প্রেক্ষিতটা একটু ভিন্ন হয়েছে। জজমিয়ার সময় যেটা প্রশাসন থেকে একটি বিষয় খাইয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল সেটা কিন্তু আমরা সকলে গিলেছি, কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে প্রশাসন হয়তো করছে না, আমরা নিজেরাই গিলতে উদ্যত হয়ে সামনে যাই। এই জায়গাটা আমি মনে করি যে একটা ওই যে আবার পুরোনো জায়গায় আসতে হয় যে সাংবাদিকদের দায়িত্বশীলতা নীতিমালার মধ্যে নিজেরা একটু সজাগ থাকতে হবে, তাহলে যেটা জনগণকে বা দর্শককে বা শ্রোতাকে বিভ্রান্ত করার সুযোগ কম থাকে। জলিল ভাই কি মনে করছেন? আমি একটু অন্যভাবে বলতে চাই, যে মঞ্জুর সাথেও আমি মোটামুটি একমত। আমি আসলে আমাদের এই যে অনেকগুলো রিপোর্ট আছে, নিউজ আছে, যেগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করা যায় না, তখন এইখানে কিন্তু সাংবাদিকতার দায়িত্বশীলতার পুরোপুরি। আমি একটা নিউজ ধরেন, একটা ক্রস ফায়ারে একজন লোক মারা যাওয়ার পরে আমি কিন্তু আই ক্যানট ভেরিফাই ইন্ডিপেন্ডেন্টলি। যদি আমি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে না পারি, জলিল ভাই এখানে একটু ধরে রেখেছে যে মানে ভেরিফাই আমি না করতে পারলাম, কিন্তু আমি বলতে পারলাম যে এই কথাটি আমাকে জলিল ভাই বলেছেন, কিন্তু আমি এমন অনেক জায়গায় আছে যে আমি কথাও বলতে পারছি না যেটা আমাকে কে বলেছে, তারপর আমি এটা ছাপাই যাচ্ছি। কিন্তু এই রিপোর্টগুলো যে আমরা ছাপিয়ে যাচ্ছি, জি, আমি বলতেও পারছি না যেটা আমাকে কে বলেছে। রিপোর্টটা যদি না ছাপি তাহলে আমি মিস করছি, আর যদি রিপোর্টটা আমি ছাপি তাহলে পরে কিন্তু আমার, যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারলাম না, প্রতিযোগিতাই প্রধান। প্রতিযোগিতা, এই জায়গায় আমি প্রতিযোগিতার কথাটা বলবো না, আমি বলবো যে আমার যে ইন্ডিপেন্ডেন্ট একটা ভয়েস থাকার কথা, ইন্ডিপেন্ডেন্ট অফ জার্নালিজম, যেটা আমরা ফ্রিডম ইন জার্নালিজম বা ফ্রি প্রেসের কথা যেটা আমরা বলি, সেটা আমাদের অ্যাবসলিউট হতে হবে উইথ রেসপন্সিবিলিটি। আমরা এটা পারছি না। আরেকটা জিনিস আমি মুর্তজার সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মুর্তজা একটা কথা বলতে যে আমাদের ইউনিয়নের কথা বলেছে, যেহেতু আমি একজন ইউনিয়নের অ্যাক্টিভিস্ট, আমি বলতে চাই আপনারা যে আন্ডারগ্রাউন্ড প্রেসের কথা বলছেন, এটা কিন্তু ইউনিয়ন কখনো প্রমোট করে না, এটা করেছে সরকার। আপনি দেখবেন বিভিন্ন সময়ে সরকার কাদেরকে, জলিল ভাই আমরা তো এই প্রশ্নে পরে আসি, কিন্তু সরকারকে আবার ইউনিয়নই আবার সরকারকে শক্তিশালী করেছে কিনা, কিন্তু জলিল ভাই আমরা তাদেরকে যখনই তারা কি আমাদের মেম্বার না 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 জলিল ভাই আমরা এটা বিরতি নেই, এটা আসলে ঠিক আছে দেখো আমরা এটা বিরতি নেই, বিরতির পর যখন ফিরে আসবো মঞ্জুর ভাই আপনার কাছ থেকে আমি আসলে শুরু করতে চাই একই প্রশ্ন আপনাদের চারজনের কাছে। এটা বিরতি নেই, এটা আসলে ঠিক আছে দেখো আমরা
আমরা এটা বিরতি নেই, বিরতির পর যখন ফিরে আসবো মঞ্জুর ভাই আপনার কাছ থেকে আমি আসলে শুরু করতে চাই। একই প্রশ্ন আপনাদের চারজনের কাছে থাকবে, সেটি হচ্ছে যে অন্যতম বড় দল বিএনপির কমিটি গঠনে বিএনপি মানে গঠনে মিডিয়া দলের মধ্যে ক্ষোভ, কোন্দল ইত্যাদি নানা রকম খবর দিচ্ছে, বলছে অমুকে ছেড়ে চলে গেছেন, চলে যাচ্ছেন, সেইগুলি আসলে কতটা সঙ্গত হচ্ছে সেটি যদি আপনারা একটু বলেন আমাদেরকে। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে বিএনপির কমিটি গঠন নিয়ে যে মিডিয়া যেসব নিউজ দিচ্ছে সেগুলি আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? একেবারে সরাসরি যদি বলি, বিএনপি যে রাজনৈতিক দল, বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল, সংবাদের উপাদান হিসেবে বিএনপি অবশ্যই সংবাদ হওয়ার মতো, বিএনপির এই ঘটনাগুলি সংবাদ হওয়ার মতো। কিন্তু যেই জায়গাটা সম্ভবত আপত্তির সুর ধরে আপনি প্রশ্নটি করেছেন, এই ক্ষেত্রে আমি মনে করি কে অসন্তুষ্ট, কে দলে থাকবে কি থাকবে না, যখনই আমি এই রিপোর্টটি করব সংশ্লিষ্ট লোকের বক্তব্য দিতে হবে। বক্তব্য না দিয়ে আমি শুনেছি, উনি বলেছেন, পরস্পরে শোনা গেছে বলে যখন আমি একটা রিপোর্ট করে দেই, তখন মনে হবে এই রিপোর্টের পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা। তার মানে ওই আবারও গোড়ার কথা যে সাংবাদিকতার মূল নীতিমালা একটা বস্তুনিষ্ঠ রিপোর্ট করতে গেলে যারকে নিয়ে রিপোর্ট করছি তার বক্তব্য অথবা তার সরাসরি বক্তব্য না পাওয়া গেলে সেই বক্তব্য না দেওয়াই উচিত। তাহলে আমি মনে করি এরকম ভাবে করলেই সাংবাদিকতা নিয়ে প্রশ্ন উঠতো না। মুর্তজা ভাই, নোমানের পদত্যাগের হুমকি, ফখরুল কোণঠাসা, রিজভী শিমুলপন্থীরা কমিটিতে স্থান পেয়েছে বেশি, এই ধরনের খবর আমরা দুই দিন ধরে দেখছি, এগুলি আপনি কিভাবে দেখেন? এই সংবাদগুলো মানে সুস্থ সাংবাদিকতার জন্য এক ধরনের নেতিবাচক সংবাদ। নেতিবাচক সংবাদ হচ্ছে এই কারণে যে এই সমস্ত সংবাদের অনেকগুলোরই খুব বড় কোনো ভিত্তি থাকে না, খুব জোরালো কোনো ভিত্তি থাকে না। না থাকার কারণে যেটি হয়, এই সংবাদগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত, যারা জানেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি বড় রাজনৈতিক দল, বিএনপির নেতৃবৃন্দের প্রায় সবাই জানেন যে আসলে ফখরুল ইসলাম আলমগীর কতটা চাপে আছেন, নোমানের সঙ্গে কি পরিমাণের কতটুকু মন কষাকষি বা দর কষাকষি চলছে, এগুলো জানা আছে। কিন্তু আমরা যদি সেটার সঠিক তথ্যটি না দিয়ে প্রকৃত ঘটনার সঙ্গে আরেকটু রং লাগিয়ে যদি এই সংবাদটিকে পরিবেশন করি, তাহলে সাংবাদিক হিসেবে ওই জায়গাগুলোতে আমাদের অবস্থান অনেক দুর্বল হয়ে যায়, যে আমরা সাংবাদিকতার পরিবর্তে গল্প করছি। ধরুন একটি পত্রিকা, যদি আমি পত্রিকা আমার হাতে কলম আছে, আমি লিখে দিলাম যে 2টি পদ খালি রাখা আছে, এই 2টি পদ শর্মিলা আহমেদের জন্য অথবা জুবাইদা রহমানের জন্য, আমার কাছে কোনো তথ্য নাই, কোনো ভিত্তি নাই, কোনো কিছু নাই, কিন্তু আমি সংবাদটি লিখে দিচ্ছি এবং ওই সংবাদটির প্রতি আমার অনেক আকর্ষণ তৈরি হচ্ছে, পাঠকের পড়ছে, অনেক বেশি শেয়ার করছে। কিন্তু এই সংবাদগুলো দিয়ে আমার ধারণা যে শেষ পর্যায়ে গিয়ে সাংবাদিকতার আমরা ক্ষতি করছি। দীপু ভাই, আমি ঠিক পুরোপুরি একমত না। আমার কাছে মনে হয় যে কিছুটা ভিত্তি আছে। মানে হয় কি, যেমন ধরেন রাজনৈতিক দলের যেটা হয় যে অনেক নেতা অনেক কথা বলেন, সাংবাদিকের কাছে সব আছে কিন্তু সে কোর্ট করতে পারছে না। এখন কোর্ট করতে পারবে না বলে সে কি লিখতে পারবে না? যেমন টেলিভিশন সাংবাদিকতার আরো সীমাবদ্ধতা হলো, যেমন আমি খবর পাওয়ার পরে আমি আমার রিপোর্টারকে পাঠিয়েছিলাম আব্দুল আল নোমান সাহেবের বাসায়। তিনি গেছেন, সেখানে যে অনেক কথা আমার সাথে ব্যক্তিগতভাবে ওই রিপোর্টার আমাকে ধরিয়ে দিয়েছে নোমান সাহেবের সাথে। আমি নোমান সাহেবের সাথে কথাও বলেছি এবং খুব মানে আমিও আমার ব্যক্তিগত তার প্রতি একটা প্রগতিশীল রাজনীতি এবং মুক্তিযোদ্ধা হিসেবে আমার একটা ব্যক্তিগত সহানুভূতি আছে বলে আমিও আমার মানে ক্ষোভ দুঃখটা প্রকাশ করেছি, তিনিও কিন্তু প্রকাশ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত রিপোর্টারকে তিনি বলেছেন যে এই মুহূর্তে আমি দেবো না, আমি আর একটু অবজার্ভ করি। তাহলে রিপোর্টার জানছে যে তার মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে, যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, তাহলে কি সে রিপোর্ট করতে পারবে না? কেউ আমার মনে হয় এই ক্ষেত্রে মানে একজন যে বিটে আপনি একটা কথা বলেন, কিন্তু অনেক সময় এরকম হয় কি, মানে নোমান ভাই নিজেই চাচ্ছেন যে এই ধরনের রিপোর্টগুলি কিছুটা আসুক বা তার মুখ দিয়ে না আসুক, আমাকে ব্যবহার করার যে রিপোর্টগুলি ছাপা হয়েছে, যদি কোনো হতো, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সাথে প্রটেস্ট করেছেন, উনি সংবাদ সম্মেলন করেছেন, কই আব্দুল্লাহ নোমান তো করেননি। তার মানে যারা ক্ষুব্ধ, তার মানে উনি চেয়েছেন যে এগুলি ছাপা হোক, তাহলে সেই ক্ষেত্রে আমি ব্যবহৃত হলাম কিনা? আমার মনে হয় যে এই ক্ষেত্রে সাংবাদিকতার একেবারে নীতি পরিপন্থী কাজ হয়েছে বা একেবারে কল্পনা প্রসূত নিউজ, এটা আচ্ছা আমার মনে হয় যে সেটি জলিল ভাই কি মনে করছেন? না, এই যে আপনি যে কথাটা বললেন শেষে, যে এটা সাংবাদিকরা, এটা তার যে ক্ষোভ বিক্ষোভটা আছে, এই বিক্ষোভটা প্রকাশে সাংবাদিকরা ব্যবহৃত হচ্ছে কিনা, এখানে জার্নালিজমটা কোন পর্যায়ে আছে এটা দেখার বিষয় আছে। আমি এট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলতে চাই যে আজকে বিএনপির মধ্যে ক্ষোভ বিক্ষোভ অথবা নেতৃবৃন্দ কাকে কোথায় রাখবে না রাখবে এই যে আছে, এটা আজকের বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি যে এই যে আদর্শহীনতার একটা সময় এসছে, রাজনীতিটা পুরোপুরিটা হয়ে গেছে দেনা পাওনার জায়গা, লাভ ক্ষতির জায়গা। যেহেতু এখানে আসছে নোমান সাহেব কোথায় থাকবেন, কোথায় থাকলো না,
ফালু সাহেব কেন রিজাইন করবেন, কেন করবেন না, এই যে বিষয়গুলো আছে, আসলে হলে যে আমি কোথায় রাখলে পরে কে আমার কতটুকু লাভ হবে, দলের কতটুকু লাভ হবে, এটাও চিন্তা করে নাই। বা আদর্শ, যে আদর্শটা কতটুকু প্রমোট করা যাবে, ভবিষ্যৎ রাজনীতিটা কোন দিকে যাবে, দুল ভাই, ওটা তো সেদিকে আরেকটা না- না, না, আরেকটা আমি- প্রেক্ষিত। আমি কিন্তু বলি- ধরেন সেদিকে সাহেব না পদত্যাগ যে- করেছেন, আপনি ফোন করলেন, তিনি বললেন যে ভাই আমি এই মুহূর্তে কথা বলবো না, না আমি কিন্তু সেটাই আপনি বলছি। জানেন না আমি তো প্রথমেই বললাম যে আমরা সাংবাদিকরা সেটা মানে অর্থাৎ সাংবাদিকতাটা সেই জায়গাতে ব্যবহৃত হলো কিনা, এটা আমাদের না, চিন্তা কিন্তু করার ব্যাপার আছে। দিবুয়ের বক্তব্য পরিষ্কার যে আমি আসলে জানলে এই যেটির একটি সংবাদ মূল্য প্রকাশ আছে করবো, সেটি আমি প্রকাশ অবশ্যই করবো। দিব। হ্যাঁ, প্রকাশ সেটি করবো। আমি দিবুয়ের সাথে একমত না, যেটি না, আমি প্রকাশ যদি এখন confused যদি- হই, না, আমি না, যদি আমি- মনে না, করি না, না, আমি যে একমত। yes, দীপু, দীপু, আমি বলি জানি, যে- কারণ আমি এই বিটে আমি কাজ করছি, আমি না, 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 আমার সেটা না। ভেতর সেটা থেকে যদি একটা- সেটা সেটা একটা তাহলে বিষয়। আমি সেটা যেভাবে বলতে চাই হোক না। না কেন, আমি এটা সেটা place বলতে করব। চাই না, Right. আমি বলতে চাইছি কিন্তু আপনি বলছেন যে ফালু ব্যবহৃত সাহেব- কেন, এটা না, না, ব্যবহৃত হওয়ার ব্যাপার না তো। ফালু সাহেব তার ক্ষোভটা বিক্ষোভটা করে তার পজিশনটা শক্ত করার জন্য এটা করেছে কিনা, সাংবাদিক হিসেবে আমার সেই জায়গাটা চিন্তা করার স্কোপ আছে বলে আমি মনে করি। কাজেই আপনার এই জায়গাতে তো আমার সাংবাদিকতার দায়িত্বশীলতার পরিচয়টা দিতে হবে। Right. যদি আমি না দিই তাহলে পরে যেটি আমি ব্যবহৃত যেটি মুর্তজা ভাই বলছেন যে মুর্তজা ভাই কি সরাসরি বলতে আমি দুইটার মধ্যে খুব বিরোধী, এখানে দুইটাই কিন্তু প্র্যাকটিক্যালি অবস্থার উপর ডিপেন্ড করবে। তবে আমি সাংবাদিক রিপোর্টার হিসেবে মনে করি সেই ক্ষেত্রে হয়তো নোমান সাহেব বলবে না, কিন্তু দলের সাথে সংশ্লিষ্ট দুজন কর্মীর মতামত বা মন্তব্য নিয়ে আমি সাংবাদিক আমার ইমোশনকে আমি এক্সপ্রেস করব, অথবা আমি তার প্রতি সিম্প্যাথি দেখাবার জন্য ব্যবহৃত হব কিনা, এইটা কিন্তু মঞ্জু, দর্শকের কাছে আমার একটা দায় তথ্যের থাকে। বিশ্লেষণ করার কিন্তু অধিকার আছে। যেমন তথ্যের বিশ্লেষণ। ফালু সাহেব বললেন না, হ্যাঁ, কিন্তু এখানে- ফালু সাহেব কোন প্রেক্ষাপটে পদত্যাগ করলেন, তার পদত্যাগকে মানে অবনমিত হয়েছে, সেই প্রেক্ষিতে তিনি পদত্যাগ করছেন। সুতরাং এই তথ্যটা দিয়ে আমি কিন্তু বিশ্লেষণ করতে পারি যে এইখানে এর আগের ব্যবহৃত হওয়ার কমিটিতে কে করবে? জি। তিনি এর আগের কমিটিতে উপরে ছিলেন, এখন না, আর- নিজে নেমেছেন। আর- সুতরাং আর- এইটা হয়তো তার Right. পদত্যাগ আর করার আপনি একটা যে কারণ হতে ব্যবহৃত- পারে। ব্যবহৃত হওয়ার কথা বিশ্লেষণটা যেটি কে বলছেন, করবে? আমি মনে করি যে সাংবাদিক ব্যবহৃত রিপোর্টারও করতে হচ্ছেন পারে। না, ব্যবহৃত হচ্ছেন না এই কারণে যদি নোমান সাহেবের এই ঘটনাটির যদি কোনো বাস্তবতা না থাকতো, তাহলে তারপরে এটা তিনি করতেন যদি এই সংবাদটি আমাকে প্রতিবাদ খাওয়াতে করতেন। চাইতেন এবং আমি যদি সেটা এসে প্রচার করতাম, তাহলে ব্যবহৃত হওয়ার ব্যাপার আমার মনে হয় যে ব্যবহৃত শব্দটি আসলে আমি কারণ যে কোনো সংবাদের মাধ্যমে কেউ না দেখেন, কেউ আমি এটার একটা- উপকার পেতে একটা পারে, ছোট অপকার বলে, পেতে পারে। আমি এবং কিন্তু- আমিও নোমান ভাইকে আমি খুবই কিন্তু পছন্দ করি। যদি আমি যদি সাংবাদিকতা সেই কারণেই নীতিমালা হয়তো আলোচনাটি পরিপন্থী হচ্ছে কাজ করতাম, তাহলে কিন্তু ওনার সাথে আমার যে কথোপকথন হয়েছে সেটা কিন্তু আমি সেটি- রেকর্ড সেটি করতে আপনি পারতাম, record করতে রেকর্ড করে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। Right. যেহেতু উনি চাচ্ছেন না এই মুহূর্তে কোর্ট হইতে, কিন্তু আমি জানি যে উনি ক্ষুব্ধ, সুতরাং আমি কিন্তু বলতে পারি। Right. সংবাদটি প্রকাশিত আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে মুর্তজা ভাই আপনার কাছে জানতে চাইবো, এটা আমাদের আসলে দর্শকরাও মতামত দিচ্ছেন, এটি পুরনো প্রশ্নই বটে, কিন্তু আবারও করতে হচ্ছে, সেটি মানি ব্যাগ মোবাইল ফোনের মতো জনজনে অনলাইন সংবাদ মাধ্যম করাও কেমন যেন একটি ফ্যাশনের মতো পরিণত হয়েছে। গণমাধ্যমের এই স্বাধীনতাকে আমরা চাই কিনা, চেয়েছিলাম কিনা। সর্বশেষ আপনি জানেন যে 1717টি নিউজ পোর্টাল আবেদন করেছে বলে তথ্যমন্ত্রী জানিয়েছিলেন সংসদে, এবং সাংবাদিকদের প্রশ্ন জবাবে, সরি। আর হচ্ছে মানে আমার একটি প্রশ্নের জবাবে কয়েকজনের সম্মিলিত একটি গবেষণায়, শিক্ষার্থীদের গবেষণা, এটি বেরিয়ে এসেছে যে গতকাল পর্যন্ত বাংলাদেশে 3,500-এর বেশি নিবন্ধিত নিউজ পোর্টালের খোঁজ তারা পেয়েছিল। এটি আপনি আপনাদের সবার কাছে একটু জানতে চাইবো। মুর্তজা ভাই থেকে শুরু করে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মুর্তজা ভাই, এতগুলি অনলাইন সংবাদ মাধ্যম রয়েছে বলে অনেকে আপত্তি জানাচ্ছেন, এবং সংসদেই তিনি বলেছিলেন 1717টি নিবন্ধনের জন্য আবেদন করেছেন। 1717টি না, এটি 7717টি। আমার কাছে এই সংখ্যাটি এই মুহূর্তের জন্য খুব গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা কোনো নীতিমালার মধ্যে থাকবে কি থাকবে না। এই অনলাইন সংবাদপত্রগুলো বা অনলাইন কাগজগুলো যদি সরকারের কোনো রকম কোনো সুযোগ সুবিধার মধ্যে আসতে চায়, ধরেন একটা অ্যাক্রিডিটেশন কার্ড তারা পেতে চায় ওই জায়গা থেকে ব্যবহার করে, বা কোনো কিছু যদি পেতে চায়, তাহলে কোনো না কোনো প্রক্রিয়াতে এই অনলাইন সংবাদপত্রগুলোকে একটা নীতিমালার মধ্যে আনতে হবে। সমস্যা হচ্ছে নীতিমালাগুলোর জায়গাতে আমাদের দেশের সরকারগুলো যখন কোনো নীতিমালা করতে যায়, তারা আসলে সেই নীতিমালাটা করতে যাওয়ার ক্ষেত্রে তাদের অধিকাংশ সময়ে অবস্থান থাকে এক ধরনের নিয়ন্ত্রণমূলক। একটি সঠিক পথে আনার চেয়ে এক ধরনের নিয়ন্ত্রণ করার মানসিকতাটি প্রধান হয়ে ওঠে। নিয়ন্ত্রণ করার মানসিকতাটি যেহেতু প্রধান হয়ে ওঠে, সেই কারণে এর বিরুদ্ধে আবার একটা কথা হয়, আন্দোলন হয়, প্রতিবাদ হয়, এবং সরকারগুলোর ওই জায়গাতে অবস্থান আবার অত শক্তিশালী থাকে না, যে কারণে
তারা এর এই 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 আন্দোলন কথা বা প্রতিবাদের সঙ্গে তর্ক করে নিজের যুক্তিটা সেইখানে উপস্থাপন করে একটা কিছু করতে পারে। সরকার চায় একটা নিয়ন্ত্রণ করতে, আর বিপক্ষ থেকে বলা হয় যে না কোনো নিয়ন্ত্রণ করা যাবে না, না কোনো কিছু করা যাবে না। এই দুই পক্ষ এক জায়গাতে আসতে পারে না। এক জায়গাতে আসতে না পারার কারণে এখন আমি মনে করতেই পারি যে আমার একটি অনলাইন থাকতে হবে। থাকার কি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এটি থাকার জন্য এখন একজন মানুষ হলেই চলে, যিনি কম্পিউটার মোটামুটি চালাতে পারেন। অনলাইনের যদি কানেকশন থাকে, ইন্টারনেটের কানেকশন থাকলেই তাহলে হতে পারে। এখান থেকে নিয়ে ওখানে, ওখান থেকে নিয়ে এখানে, সব জায়গা থেকে গুছিয়ে নিয়ে আসলাম। এখন এই জায়গাগুলো নিয়ন্ত্রণের জায়গাগুলোতে অনেকগুলো বিষয় আছে, সেটা সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বসে ঠিক করা দরকার। তার বাইরে খুব পরিষ্কার করে একটি জিনিস বলা দরকার যে আমি ইচ্ছে করলেই ইন্ডিপেন্ডেন্টের ওয়েবসাইট থেকে একটি নিউজ নিয়ে আমার ওয়েবসাইটে দিয়ে দিলাম। এই যে ধারা চলছে, এই প্রক্রিয়াতে যে অনলাইন চলছে, ওয়েব পোর্টাল চলছে, এটি কোনোভাবেই চলাকে সমর্থন করা যায় না। ভাই না, আমি সমর্থন করছি অন্যভাবে। আমি মনে করি যে এটাও আমাদের একটা উত্থান, একটা নতুন ধারা। এই ধারার একটা ক্রমবিকাশের মধ্য দিয়ে এটার মধ্যে দিয়ে একটা আউটকাম আসবে। এখন হয়তো মনে হচ্ছে যে এইটা কি ওটা কি, এখান থেকে কপি পেস্ট করে এটা থাকবে না। এবং এইটা কিন্তু অনেকে ক্লান্ত হয়ে যাবে, এগুলি পিছিয়ে পড়বে। যারা কম্পিটিশনে ভালো করবে তারা এগোবে। এখন এগোনোর জন্য যেই কথাটা মুর্তজা বলেছে আমি একদম করি যে এই ক্ষেত্রে এটাও তো একটা সাংবাদিকতা। তো এটারও একটা যে আমরা যেই টেলিভিশনগুলি যেভাবে চলে, পত্রিকাগুলো চলে, এটাকেও মানে বিকশিত করার জন্য একটা সুন্দর নীতিমালা দরকার। সেই নীতিমালাটা যদি নিয়ন্ত্রণমূলক না, আবার একেবারে অবাধ যাতা স্বাধীনতা না, এর একটা ভারসাম্য রেখে যদি একটা নীতিমালা করা যায়, তার আওতায় যদি যে কেউ, আমি একটা ব্যক্তি আমি করবো, অসুবিধা কি আছে? আমাদের 3 লাখ ওয়েব পোর্টাল থাকুক না, অসুবিধা নেই তো। মানুষ অনেক কিছু জানতে চায়, আমি অনেক দাঁড়ে দাঁড়ে যেতে চাই, যে আমি শিখতে চাই, জানতে চাই। সুতরাং এই ধারাটাকে আমাদেরকে বিকশিত করার দরকার, বেগবান করা দরকার। জলিল ভাই কি মনে করেন? আমি দীপুর সাথে একমত না যে থাকলেই কি হবে। এটা ধরেন যদি একটা তলোয়ার যদি মনে করে একজন সৈনিকের কাছে থাকে, ইউজড হবে একরকম, আর একজন ডাকাতের কাছে থাকলে একরকম হবে। কাজেই আপনার এই যে যাকে তাকে দেওয়া, আমি যাকে তাকে দেওয়ার পক্ষে না। তখন আমি যে এই সাংবাদিকতার নীতিমালার কথা বলি, সাংবাদিকতার এথিক্সের কথা বলি, সমাজের প্রতি যেমন সাংবাদিকতা আমি মনে করি যে আমাদের হচ্ছে কি কমিটমেন্ট টু দ্য নেশন, কমিটমেন্ট টু দ্য পিপল অ্যান্ড কমিটমেন্ট টু দ্য সোসাইটি। আমি যদি এত কিছু করে দিই তাহলে এই কমিটমেন্টের কোনো ঘাটতি হবে কিনা। আপনি এই জিনিসগুলো থাকতে পারে নীতিমালার কথা আমি মনে করি হ্যাঁ, ভালো জার্নালিজম করলে ভালোটা টিকে থাকবে, ঠিক আছে। কিন্তু যারা মতলব নিয়ে চলবে তারা কিন্তু ভালো জার্নালিজমও করবে না কিছু, তারা তাদের ব্যবসা প্রোটেকশন অথবা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বা রাজনৈতিক উদ্দেশ্যে বা তার অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সে চলবে কিনা, এটা আমাদের চিন্তা করার দরকার আছে। নীতিমালার কথাটা ইয়েস, নীতিমালা অনলাইন, তো নীতিমালার কথা আমরা বলেছি। নীতিমালাটা কেউ রাজি হয় না, কোনো সরকার এ পর্যন্ত আমরা গণমাধ্যমের নীতিমালার কথা বলেছি, প্রত্যেকটা সরকার বলে যে নীতিমালা দরকার, কোনো সরকার এই নীতিমালার দিকে যায় নাই। আমি 25-30 বছর যাবত সাংবাদিক ইউনিয়নের সাথে আমি প্রত্যেকটা সরকারকে আমি দেখেছি, তারা কেউ এই নীতিমালার দিকে এগোয় না। কারণ তাদেরও একটা মতলব থাকে, তাদেরও উদ্দেশ্য থাকে যে তারা এটাকে কন্ট্রোল করতে চায়। আমি মনে করি যে আমাদের কনস্টিটিউশনের যে 39 আর্টিকেল 39 আছে, ওইটা মানলেই আমাদের হয়। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে গঠনতন্ত্রের পেছনে যে ইয়েটা আছে, আমাদের এই আগের নেতারা করে গেছেন, ওইটা প্রত্যেকটা সাংবাদিকের পড়া উচিত। ওই এথিক্সটুকু পড়লেই জার্নালিজমটা দায়িত্বশীল করা যাবে বলে আমি মনে করি। মঞ্জু ভাই কি মনে করছেন একটু দ্রুত যদি বলেন? অনলাইন যদি জার্নালিজম হয় তাহলে জার্নালিজম তো নীতিমালা মেনে চলতে হবে। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়, নিবন্ধন প্রক্রিয়াটা সঠিক এবং স্বচ্ছ হতে হবে। এখানটা ওই যে আন্ডারগ্রাউন্ড পত্রিকার যেই দোষ, সেই দোষে যদি দুষ্ট হয়, যারা নিবন্ধন করছেন তারা যদি না পরীক্ষা করে পেশাদার লোকদের না দিয়ে যে কোনো লোককে দিয়ে দেয় মামা খালু চাচা দেখে অথবা অর্থের বিনিময়, তাহলে কিন্তু এখানে জার্নালিজম হবে না, সেখানে হাইজ্যাকিং হবে, এক্সপ্লয়েট করা হবে, যেটা অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ আছে। আমার একটি কনসার্ন খালি, অনলাইন জার্নালিজমে বাংলাদেশে যেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে, অন্তত 95% ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে মানুষকে এক ধরনের এক্সপ্লয়েট করা, মানুষকে নানানভাবে জিম্মি করে তাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এই অভিযোগগুলো ক্ষতিগ্রস্ত মানুষটা যাতে তাকে ধরতে পারে, সেই ক্ষেত্রে তাকে ট্র্যাক করার রেকর্ডটা যদি থাকে তখন করা সম্ভব। সেই ক্ষেত্রে নাম্বারটা, আমিও মনে করি নাম্বারটা বড় ব্যাপার না। 16 কোটি মানুষের দেশে শত ফুল ফুটতে দেখ, কিন্তু সেই ফুল যেন
কাটা বাঁচতে গিয়ে দেখা যায় ফুলের বদলে কাটার বা সংখ্যা বেশি ধুতরা ফুল না হয়। ধুতরা ফুল না হয়। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাদের চারজনের কাছে একই প্রশ্ন থাকবে যে কল্যাণপুরের নিহত জঙ্গিদের যে ছবি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে তার পরিচয় জানতে অনেকটাই সফল হয়েছিল ডিএমপি, কিন্তু পাশাপাশি আবার এই ছবিগুলি প্রকাশের জন্য গণমাধ্যমকে অনেক সমালোচনার মুখে সইতে এসেছে, কেন এই রক্তমাখা ছবিগুলি প্রকাশ করা হলো, বিষয়টি কিভাবে আপনারা দেখছেন আপনাদের কাছ থেকে আমরা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আজকের বাংলাদেশে ফিরলাম। জলিল ভাই, আপনাকে দিয়ে শুরু করি যে এই যে ডিএমপির ফেসবুকে যে ছবি দেওয়া হয়েছিল সেই ছবিগুলো আবার ছাপানোর পরে আমরা জানতে পেরেছি তারা কে কে, কিন্তু রক্তাক্ত ছবি ছাপা হয়েছে বলে আমরা অনেক নিন্দার মুখে পড়েছি। এটা আপনি কিভাবে দেখছেন? এটাও কিন্তু আমরা যে আলোচনা শুরু করেছিলাম যে এথিক্স ইন জার্নালিজম, এটা এই জায়গাটাতে আমরা যদি ওই কথাটা চিন্তা করি, হ্যাঁ এটা ছাপানো হয়েছে, এটা একটা বিশেষ ধরনের ছবি, বিশেষ মুহূর্ত দেশের, সব কিছু মিলিয়ে আপনার, কিন্তু যারা এটা দিয়েছে এবং যারা ছেপেছে একটু চিন্তা করা দরকার ছিল যে আরেকটু ভালোভাবে এটাকে ছাপানো যায় কিনা একটু, কারণ কোন ছবি ছাপানো যায় কোন ছবি ছাপানো যায় না এগুলা আমরা সকলেই জানি, যারা অ্যাটলিস্ট সংবাদপত্রে বা আজকে চ্যানেলগুলোতে যারা কাজ করছে। যে ধরনের ছবিগুলি দেওয়া হয়েছে আরেকটু ছবিটাকে ভালো করে উপস্থাপন করতে পারলে ভালো হয়তো, আইডেন্টিটি হয়তো পাওয়া যেত বলে আমি মনে করি। মঞ্জু ভাই, আপনি কি মনে করছেন? এটা ক্ষেত্র বিশেষে আলোচনাটা ভিন্ন রকম হবে। নীতিগতভাবে আমি যে কোনো বিভৎস ছবি ছাপানোর পক্ষে না, কিন্তু যেই পরিস্থিতিতে যেই প্রেক্ষিতে এই ছবিটি ছাপানোর পরে কিন্তু অন্তত আপনি আপনার ভূমিকাই বললেন যে অন্তত তাদের পরিচয় জানা গেল, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল। কিন্তু ফলে এটাকে আবার এক্সাম্পল হিসাবে আমরা অন্য একটা বিভৎস ছবি ছাপাবো এমন না। সেই ক্ষেত্রে সম্পাদকীয় নীতিমালা প্রতিদিনের সিদ্ধান্তটা তাৎক্ষণিকভাবে নিতে হবে। আবার এক্সাম্পল হিসাবে আমরা অন্য একটা বিভৎস ছবি ছাপাবো এমন না। সেই ক্ষেত্রে সম্পাদকীয় নীতিমালা প্রতিদিনের সিদ্ধান্তটা তাৎক্ষণিকভাবে নিতে হবে। আমি 9/11-এর কথা জানি, যখন নাকি দুটি টুইন টাওয়ার ধ্বংস হলো, মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত এই ধরনের ছবি ছাপে না, তখন কিন্তু তারাও আমি দেখেছি অনেক ছবি ছেপেছে, কারণ আত্মীয় স্বজন কোনোভাবেই তারা দ্রুততম সময়ে কমিউনিকেট করতে পারছে না। ফলে এই জায়গায় আমার মনে হয় এইটিকে অন্তত ক্ষমা করা না, এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এই ধরনের জেনারেলাইজ না করা হয়। মুর্তজা ভাই, না, আমরা সমালোচনায় আছি সেটা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এটা স্বীকার করতে হবে যে বিভৎস ছবি ছাপার ক্ষেত্রে আমাদের অনেক উন্নতি হয়েছে, আমরা এখন আগের মতো আর সেই কাজটি করি না, এটি একটি দিক। আরেকটি দিক এখানে কথা বলা দরকার যে যারা প্রথম এই ছবিটি দিল, তাদের ডিএমপি যে তাদের ফেসবুক পেজে বা ওয়েবসাইটে যে ছবিটা দিল, তো এই দেয়ার ক্ষেত্র নিয়ে আমার কিছুটা আছে যে ছবিটা যে ওইভাবে দেয়াটা ওই মুহূর্তে যদি ছাপার ক্ষেত্রে একটি ব্যাপার, আর ওই মুহূর্তে দেয়াটা জরুরি ছিল নাকি ওই মুহূর্তে পরিচয় জানাটা জরুরি ছিল। আমরা কিন্তু পরে দেখেছিলাম যে এটা যে মূলত ছবি দেখে জানা গেছে বিষয়টা কিন্তু তা নয়, এটি কিন্তু আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে কিন্তু পরিচয় দেখার ক্ষেত্রে একটা বড়ভাবে 5-6টা ঘটনার ক্ষেত্রে জানা গেছে। তো সেই ক্ষেত্রে যদি শুরুতে ছবি দেওয়ার হোলি আর্টিজানের ক্ষেত্রে আবার তাদের ছবি দেখে মানে তারা জানা গেছে। জানা গেছে। আমি ওইটুকুর সঙ্গে একমত মঞ্জুরের সঙ্গে একদম পুরোপুরি ভাবে যে বিশেষ ঘটনার ক্ষেত্রে এটি করা যায়। আর একটি কথা বলি যে শুধু ছবি নয়, যে কোনো তথ্যের ক্ষেত্রে যখন এরকম আলোচনা সমালোচনার মুখোমুখি করা হচ্ছে, তখন এই জায়গাটিতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মিউনিখের সর্বশেষ যে আক্রমণটি হলো, ওটি একটি উদাহরণ হতে পারে। যে পুলিশ প্রতি মুহূর্তের সংবাদ টুইট করে জানিয়েছে যে এখন 4 জন মারা গেছে, এখন 7 জন মারা গেছে, আমাদের সঙ্গে গুলি বিনিময় হচ্ছে। এইটি যদি আমাদের পুলিশ যদি ওই দক্ষতার জায়গাটাতে যেতে পারে, তাহলে অনেক প্রশ্ন ওটার থেকে আমরা বেঁচে যাব। আমার ব্যাপার আমি এই ক্ষেত্রে বলতে পারি যে এখন কিন্তু প্রযুক্তির যুগে কিন্তু ছবিটা যেটা পুলিশের যেটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটা কিন্তু এডিট করে দেওয়া যেত। রক্তাক্ত ছবিটাই, ওই ছবিটা আরো পরিষ্কার করে আপনি এডিট করে যদি তার পরিচয় জানার জন্য হয় সেটাও কিন্তু দেওয়া যেত। আমার ধারণা যে আমাদের এই সমস্ত ঘটনাগুলো তো আসলে অভিজ্ঞতা, যেমন আমরা সাংবাদিক হয়ে ভুল করি, সুতরাং তাদের মধ্যে যে এই ভুল ভ্রান্তিটা যে খুব অপ্রত্যাশিত তা না, এটা হতে পারে। আমার মনে হয় এটা একটা ভুলের একটা পরিস্থিতিতে এই পরিস্থিতি। আমাদের অনেক প্রশ্ন রয়ে গেছে, আপনার কাছ থেকে শুরু করি যে এই প্রশ্নটি যদি একটু বলতে, যে ভয়ের সংস্কৃতি যাতে না ছড়ায়, এটা আসলে মুর্তজা ভাই কিছুটা বলেছেন, জঙ্গিরা যাতে গণমাধ্যমে প্রচার সম্প্রচার থেকে কোনো সুবিধা না দিতে পারে তা আমাদের যেমন নিশ্চিত রাখতে হবে, কিন্তু কোনো ঘটনা নিয়ে জনগণের যে তথ্য জানার অধিকার এবং সেইটা যে একটা মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানার অধিকার, সেটি নিশ্চিত আমরা কিভাবে হতে পারবো? পুলিশ কতটা পেশাদারি পরিচয় দিচ্ছে বলে আপনি মনে করেন? না, এই ক্ষেত্রে মানে দুর্ভাগ্য কিন্তু এই যে যত ভ্রান্তি হচ্ছে গণমাধ্যমে, তার কিন্তু একটা কারণ এটা খুব ক্রুশিয়াল সময়টা।
মানে সংবাদকর্মীদের এই হচ্ছে যে তারা নানানভাবে এই সংবাদগুলো মানুষের নানান জিজ্ঞাসা তারা উত্তর দেওয়ার জন্য তারা তথ্যগুলো দেবে। সুতরাং পুলিশকেও তার গণমাধ্যমকে তার অবস্থানটাকে আরো শক্তিশালী করার জন্য এবং নীতি নৈতিকতার মধ্যে থেকে যতটা সম্ভব তথ্যগুলো কিন্তু তার পরিবেশন করার একটা বড় দায়িত্ব কিন্তু পুলিশ বিভাগ। মুর্তজা ভাই কি মনে করছেন? এই জায়গাটিতে আমাদের একটা বড় সীমাবদ্ধতা আছে। ধরেন আপনি সরাসরি সম্প্রচার করব কি করব না একটি বিতর্ক, আমরা মেনে নিলাম সরাসরি সম্প্রচার করব না, কিন্তু সারা রাতের মধ্যে এর জন্য আমি কোনো সংবাদ দিব না বা দিতে পারবো না, ওই জায়গাটিতে আমাদের পেশাদারিত্বের সাংবাদিকতার তো বটেই, ওই জায়গাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এক ধরনের পেশাদারিত্বের পরিচয় পাওয়া দরকার ছিল। কল্যাণপুরে আমি জানছি যে সারা রাত ধরে ঘেরাও করে রেখেছি, 1000 রাউন্ড গুলি বিনিময় হয়ে যাচ্ছে, কিন্তু সারাদিনে আমি কোনো সারা রাতের ওই সময় আমি কোনো সংবাদ দিতে পারছি না। নির্ভরযোগ্য সূত্র, পুলিশের সূত্র, পুলিশের যদি একটি উইং থাকতো যে হ্যাঁ আমরা 2 বার বা 3 বার একটু সংবাদ জানাবো, অন্তত যদি এইটিও নিশ্চিত করা যেত যে আপনারা দেশবাসী বা কল্যাণপুরবাসী আপনারা ভয় পাবেন না, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা একটি বাড়ি ঘেরাও করে রেখেছি, এটি আমাদের নিয়ন্ত্রণে আছে, আপনাদের ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাহলে কিন্তু এই ভয়ের সংস্কৃতিটা অনেকখানি কমে যেত। সারা রাত ব্যাপী এত ভয় ছড়াতো। মঞ্জু ভাই কি মনে করছেন আমাদের যদি একটু বলেন? ছোট্ট করে মার্গারেট থ্যাচারের একটা কথা আছে যে সন্ত্রাসী এবং হাইজ্যাকারদের অক্সিজেন হচ্ছে পাবলিসিটি। ফলে এই পাবলিসিটি যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, ডেমোক্রেটিক সরকারগুলোকে কেয়ারফুল থাকতে হয়। এই জায়গায় আমি মনে করি যে আমাদের কখনো কখনো জঙ্গিবাদ সন্ত্রাসীরা এরা প্রচারণা চায়, ফলে প্রচারণার ক্ষেত্রে ওই যে সম্পাদকীয় নীতিতে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় কোন ঘটনাকে আমি কতটুকু উপস্থাপন করব। সেই ক্ষেত্রে যেমন আমার পুলিশের কাছে জনগণ তথ্য জানবে, কিন্তু একই সাথে এই তথ্যটা কি জনগণ বা রাষ্ট্রের উপকার করছে না সন্ত্রাসীদের উপকার করছে, আমাদের এই সিদ্ধান্ত। এই ঘটনাটি যখন ঘটে তখন একটা ব্রিফিং, সব সময়ের জন্য একটা ব্রিফিং, আপডেট করার জন্য, যে নেশনকে আপডেট করবে, প্লাস যারা সংবাদকর্মী আছে তারাও যাতে সঠিক, মানে আপনি সব সময়ের জন্য এটা যেন কোনো প্রভোকিং কিছু না। দেখেন মিউনিখের ঘটনায় কিন্তু জার্মান গভর্নমেন্ট যা জানাতে চেয়েছে গণমাধ্যমগুলো কিন্তু তাই করে। এটি কিন্তু আনুষ্ঠানিক ব্রিফিং দরকার নাই, পুলিশ তার ডিএমপি তার ওয়েবসাইটে যে কোনো ভাবে এটি করে 2 লাইনের একটি সংবাদ। এর ফলে অসত্য এবং মিথ্যা বিভ্রান্তিকর তথ্য জানার সুযোগও কম থাকে। মঞ্জু ভাই আমাদের যদি 20 সেকেন্ড একটু বলেন এই প্রশ্নটির উত্তর আপনাদের কাছে একটু যেতে হবে, যে কখনো পুলিশ, কখনো র্যাব, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন জঙ্গির এই ঘটনায়, একই ঘটনায় এতগুলি লোক কথা বলার মানে সমন্বয়ের কোনো একেবারেই উচিত না। এই ক্ষেত্রে আমাদের চরম ব্যর্থতা। আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের টেলিভিশনগুলোর দায়, চেহারা দেখানোর জন্য আমরাও ছুটে যাই, তারাও আসেন। এই ক্ষেত্রে একজন লোক থাকা দরকার, যেমন সরকারের স্পোক্সম্যানকে আমরা এখনো জানি না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন নিয়ন্ত্রিতভাবে কাজ করছে, একজন কথা বলা দরকার। এবং যে এই যে 3 জন বা 4 জন কথা বলেছেন, আমি একেবারে ধরে ধরে দেখাতে পারবো যে 3 জনের কথায় 3 রকমের বক্তব্য আছে, এটি সতর্ক থাকা দরকার। না, ভিন্ন ভিন্ন কথা বলতে পারে, কিন্তু সেই কথাগুলো যিনি বলবেন সবগুলো সংস্থার সমন্বয়ে যাতে সেই মুখপাত্র হন তিনি। জলিল ভাই আপনি কি বলবেন? আমি একমত যে একজন মুখপাত্র আমাদের এই সরকারি এতে আমরা দেখি বিভিন্ন সময় আমাদের কিন্তু স্পোক্সম্যান নাই, যে কথাটা বলবে আমাদের কোনো সময়ই ছিল না, কোনো সময় এখনো নাই। তো কাজে এই যে ঘটনাগুলো আছে, এই ঘটনার একটা স্পোক্সম্যান থাকা দরকার, যে কে একজন নির্দিষ্ট ব্যক্তি থাকতে হবে। একটি বাক্য যদি বলি, সবসময় ব্যক্তি হইতে হবে না, আমাদের ওই যে ওয়েবসাইট যেটা বললেন, এরকম একটা জায়গায় তথ্যটা আপডেট থাকতে হবে, গণমাধ্যম নিব, জনগণও নিতে পারে। আমরা একদম শেষ মিনিটে জলিল ভাই আপনি 30 সেকেন্ড বলতে চেয়েছিলেন ইউনিয়ন সম্পর্কে। না, আমি মুর্তজার কথাটি বলতে চাই যে আন্ডারগ্রাউন্ড প্রেসের জন্য ইউনিয়ন দায়ী না। সদস্য দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় যারা ওয়েজ বোর্ডে বেতন পায় তাদেরকে আমরা অ্যাক্রেডিটেশন কথা বলছেন, এর সরকার দেয়, আমরা দেই না। ইউনিয়ন কখনো প্রশ্ন করতে পারি যে আমাদের যে 3172 নম্বর ভোটার তারা কি সবাই ওয়েজ বোর্ডে বেতন পান? এইখানে কত শতাংশ পায়? না, এটা আমাদের কাছে যেটা আসে, আমাদের কাছে যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো আপনার কোনো মানে তারা ওয়েজ বোর্ডে বেতন পান, আমরা ধরে নিতে পারি 3172। আমাদের ব্যর্থতাটা স্বীকার করে নেওয়া দরকার। আমরা আসলে এই অবস্থানে থাকি না। এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে অনেক ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে কেউ হতে পারে, এটা ঠিক আছে। আমরা আরেকজনকে চিনি না। আন্ডারগ্রাউন্ড প্রেসের কথা বলেন, আমি জানি যে একটা রোম থেকে 9টা পত্রিকা বের হয়, ডেইলি পত্রিকা একটা রোম থেকে, আমি দিতে পারবো। এটার জন্য দায়ী কে? এটার জন্য ইউনিয়ন দায়ী না, এরা কেউ ইউনিয়নের মেম্বার। এটা কেউ আমরা বলছি এদের অনেকে আবার ফার্স্ট ক্লাবের মেম্বার। ইউনিয়নের এই কথা বললেন, এদের অনেকে আবার প্রেস ক্লাবের, মানে যদি হয় সুজন এক রুমে 9 জন প্রেস ক্লাবের মেম্বার। আবার অনেকে আছে যে আমাদের যে মেইনস্ট্রিম জার্নালিস্ট আছে এটার এগেইনস্টেও আছে, আচ্ছা এটার পক্ষে আছে বিপক্ষেও আছে। আমার মনে হয় যে আজকে আলোচনার জন্য আব্দুল জলিল ভূঁইয়া এবং জনাব মঞ্জুরুল ইসলাম, জনাব গোলাম মুর্তজা এবং জনাব মুসাফির, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।